আসলে কোন কোন বিশেষণে যে বিশেষিত করব সেই বিশেষণটাই আসলে এখনো আমরা অ্যাপ্রোপ্রিয়েট খুঁজে পাচ্ছি না আমি ব্যক্তিগতভাবে। তো আমাদের এই উজিরে খামোখা সাহেব গত 6 মাস যাবৎ মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে নানা ধরনের কর্মকাণ্ড তিনি পরিচালনা করেছেন এবং তিনি উপদেষ্টা হিসেবে সংবিধানের আলোকে শপথ নিয়ে উনি প্রথম যে কাজটি সংবিধানটি ভঙ্গ করেছেন। সংবিধানের 3 অনুচ্ছেদ অনুযায়ী যেখানে জাতির জনকের ছবি টাঙানো বাধ্যতামূলক, সে অনুচ্ছেদটি তিনি সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছেন, যে একটি রাষ্ট্রদ্রোহিতার শামিল। তিনি নিজ হাতে বঙ্গভবন থেকে, দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি অপসারণ করেছেন এবং তিনি অতি সম্প্রতি তার ফেসবুকে মুক্তিযুদ্ধকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন, যে স্ট্যাটাসে তিনি বঙ্গবন্ধুকে 72-এর আগে উনি বঙ্গবন্ধুর অবদানের কথা তাকে ইতিহাসের জায়গা দিতে চান, আবার 72 পরবর্তী উনি বঙ্গবন্ধুকে ফেসিবাদ বলেছেন। তো মাহফুজ আলমের মাহফুজ আলম বঙ্গবন্ধুকে নিয়ে যে কটাক্ষটা তিনি করেছেন তার স্ট্যাটাসেও তার তীব্র নিন্দা জানাই। মানে এইসব রাজনৈতিক বর্জরা যখন একজন জাতির জনক বা বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলে বা তাদের বিষয় নিয়ে কথা বলে, তখন আমাদের আসলে লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। এরা কারা? এই মাহফুজ আলমরা কারা? এদের পরিচয় কি? এদের পরিচয় আপনারা যদি দেখেন, এদের রাজনৈতিক দর্শন কি, সেগুলো যদি আপনারা দেখেন, আপনারা দেখবেন যে এই মাহফুজ আলমরা বিগত সময়ে বাংলাদেশে জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করেছে এবং তার নামের সাথে হিজবুত তাহরীর নামটি এসে যায়। এখন এটা সত্য কি মিথ্যা সেটা হয়তো আমরা আরো পরে জানতে পারবো, এখন তো জানার সুযোগ নেই। যেহেতু তার নামের সাথে হিজবুত তাহরীরের নামটি যুক্ত আছে, তো আমার ধারণা যে তিনি কোনো না কোনো ভাবে এদের সাথে কানেক্টেড। আর এই সরকার, তারা যে আপনার বাংলাদেশ বিরোধী চক্রের সাথে কানেক্টেড সেটা তো সুস্পষ্ট। আজকে দেখেন, পাকিস্তানের আইএসআই প্রধান বাংলাদেশে আসে, পাকিস্তানের দূতাবাসের যে কর্মকাণ্ড বাংলাদেশে সেটি নিঃসন্দেহে প্রশ্নাতীত। এখন পুলিশের একাডেমি সারদাতে গিয়েছে পাকিস্তানের রাষ্ট্রদূত, যেখানে একটি বিশাল বধ্যভূমি রয়েছে, যেখানে পুলিশের অনেক সদস্যকে মহান মুক্তিযুদ্ধে আসলে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সেই সারদাতে পাকিস্তানি কূটনীতিককে যখন গার্ড অফ অনার দেওয়া হয়, তখন আসলে একজন বাংলাদেশী হিসাবে, একজন মুক্তিযুদ্ধের চেতনার মানুষ হিসাবে, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মানুষ হিসাবে আমরা আসলে লজ্জা বোধ করি, আমাদের লজ্জা হওয়া উচিত। আজকে কেন এই ইনুসগঙ্গের আমলে বাংলাদেশে বিভিন্ন রাষ্ট্রবিরোধী চক্র, স্বাধীনতা বিরোধী চক্রের আস্ফালন ঘটেছে? এর কারণ কি? এর কারণ খুবই সুস্পষ্ট। তারা মুক্তিযুদ্ধকে মুছে দিতে চায়, তারা 71-কে মুছে দিতে চায়, তারা 71-কে 24 দিয়ে তারা রিপ্লেস করতে চায়। আপনারা একটা বিষয় খেয়াল করেছেন, যখন এই সরকারের প্রধান উপদেষ্টা প্রথম যখন জাতিসংঘে গিয়েছিলেন ক্লিন্টন ফাউন্ডেশনের যে প্রোগ্রামে, উনি মাস্টার মাইন্ড হিসেবে মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিয়েছেন। তার আগে কিন্তু মাহফুজ আলমের যে চরিত্রটি আমরা আসলে কেউ খুব একটা জানতাম না, এবং এই মাহফুজ আলম যখন সে তার রূপ দেখানো শুরু করেছে বাংলাদেশে, তার চেহারার পিছনে যে একটি ভয়ঙ্কর রূপ লুকিয়েছিল, দীর্ঘ 6 মাস পরে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এবং রাজনৈতিক দল কিন্তু আজকে সেটা বুঝতে পেরেছে। এখন কেউ প্রতিবাদ করছে না, যারা হালুয়া রুটির ভাগ বাটোয়ারা পাবে। এবং আমি বাংলাদেশের এই আজকের এই তথাকথিত মেটিকুলাস ডিজাইনের যে জুলাই বিপ্লবের নামে যে তারা চুরি ডাকাতি করেছে, তো বিপ্লব বলবো না, এটা হলো কতিপয় চোরদের আস্ফালন। এই চোরেরা যে ঘটনাটি বাংলাদেশে ঘটিয়েছে, পরিচয় লুকিয়ে, আত্মপরিচয় লুকিয়ে, এই চোরদের বিরুদ্ধে মূলত এই চোরদের সর্দার হচ্ছে মাহফুজ আলম। ঠিক আছে, এই মাহফুজ আলমরা বাংলাদেশকে আসলে কোন পথে পরিচালনা করতে চায় সেটা এখন দেখার বিষয়। আর সবচেয়ে কষ্ট লাগে এই জায়গাতে যে আমরা বাংলাদেশের পেশাদার যে বাহিনীগুলো আছে তাদেরকে আমরা বলি দেশপ্রেমিক। যখন এই দেশপ্রেমিক বাহিনীরা তাদের পিছনে মদদ দেয়,
এবং বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী 2024 পর্যন্ত বাংলাদেশের যত ধরনের অঘটন ঘটেছে, দেশ বিরোধী যত ষড়যন্ত্র হয়েছে, যতবার সরকার উৎখাত হয়েছে, যত রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে, সবার পিছনে আমাদের এই দেশপ্রেমিক বাহিনীদের নাম সোনার হরফে লেখা থাকবে। এই দেশপ্রেমিক বাহিনীদের নানা ঘটনা এখন ইদানিং আমরা দেখতে পাচ্ছি। এই দেশপ্রেমিক বাহিনীরা যখন দেশপ্রেমের দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে এইসব জঙ্গি জিহাদিদেরকে মদত দিচ্ছে, তখন তাদের দেশপ্রেম নিয়ে আমরা আসলে উচ্ছ্বসিত। আমরা মনে করি যে এই ধরনের দেশপ্রেমিক যদি আমাদের থাকে তাহলে আমাদের শত্রুর দরকার হবে না। আমাদের এই ধরনের দেশপ্রেমিক যারা আছেন তাদের দেশপ্রেম এতটাই গভীর যে যারা বাংলাদেশের সাথে, বাংলাদেশ রাষ্ট্রের বিরোধিতা করেছে, তাদের সাথে তারা এখন নতুন সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে। তারা তাদের হারিয়ে যাওয়া ভাইয়ে ভাইয়ের সাময়িক মনোমালিন্য ছিল 71-এ। এটা কোনো যুদ্ধ ছিল না, এটা কোনো আপনার মানে মুক্তিযুদ্ধ ছিল না। এটা জাস্ট হচ্ছে যে তাদের দুই ভাইয়ের মধ্যে সাময়িক অমিল হয়েছিল, সেখানে তৃতীয় পক্ষ তাদের এই ইন্ধন দিয়েছে। এখন তারা আবার ভাইদের সাথে ভাইরা গলায় মিলিয়ে তারা পীড়িত করার জন্য তারা একসাথে হচ্ছে। তো সত্যি এটি লজ্জাজনক। এবং দেখেন, এই বাংলাদেশ বিরোধী চক্র যারা আজকে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে তাদেরকে এক হতে হবে, কারণ বাংলাদেশের পক্ষের লোক, তাদেরকে আসলে ঐক্যবদ্ধ হতে হবে। যদি ঐক্যবদ্ধ না হন, আপনারা এই ধরনের মানুষগুলো থেকে আসলে দেশকে রক্ষা করতে পারবেন না, এটা খুবই সুস্পষ্ট। এবং এই জঙ্গি এবং জেহাদিরা এরা একটা বিশেষ এজেন্ডা নিয়ে এসেছে, এবং এদের এই এজেন্ডা আজকে কয়েক বছর ধরে এরা কিন্তু নানা ধরনের পরিকল্পনার মাধ্যমে এই বিগত সরকারকে তারা উৎখাত করতে সক্ষম হয়েছে। এবং যেখানে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে, যেখানে নানা ধরনের অর্থনৈতিক লেনদেনের বিষয় জড়িত রয়েছে, যেখানে বিভিন্ন দেশ জড়িত আছে যারা বাংলাদেশের রাজনৈতিক অবস্থাকে অস্থিতিশীল করতে চায়, সব মিলিয়ে বলবো যে বাংলাদেশ বিগত 6 মাসে যে ধরনের নারকীয় হত্যাযজ্ঞের শিকার হলো, এবং এই দেশটি আসলে ধর্ষিত হলো তাদের দ্বারা পুনরায়। 71-এ যেমন তারা আমাদের 3 লক্ষ মা বোনকে তারা ধর্ষণ করেছিল, সম্ভ্রমহানি করেছিল, এই জঙ্গি জেহাদিরা 5ই আগস্টে তথাকথিত বিপ্লবের নামে পুরো দেশটিকে তারা আসলে ধর্ষণ করলো, পুরো দেশটিকে পুরো দেশের সম্ভ্রমহানি ঘটালো। এই বলবো মাহফুজ আলম সম্পর্কে। জি, আপনাকে ধন্যবাদ। আমি খেয়াল করছি আজকে আপনি আরেকটি ইনফরমেশন নিয়ে পোস্ট দিয়েছেন, সেটা হচ্ছে ডিপ স্টেট কনস্পিরেন্সি। এই বিষয়টা আসলে কি? দেখেন, আমি যে পোস্টটি আজকে শেয়ার করেছিলাম সেটা হচ্ছে যে ডিপ স্টেট কনস্পিরেসি, সেটা হচ্ছে আপনার এই ডিপ স্টেট কনস্পিরেসি, আপনারা ইতিমধ্যে এই শব্দটি শুনেছেন। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি ক্ষমতায় আসার পরে উনি প্রথমেই বলেছেন যে এই ডিপ স্টেট, মার্কিন ডিপ স্টেটটি উনি ভেঙে দিবেন, এবং যার অ্যাকশন ইতিমধ্যে উনি নেওয়া শুরু করেছেন। এবং ডিপ স্টেটে যারা দায়িত্ব, এই ডিপ স্টেটটা যারা গঠন করেছিলেন, ইতিমধ্যে অনেকজনের চাকরিও চলে গেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাংলাদেশে নিযুক্ত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্নিকার, এবং শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ছিলেন 2018 সালে, যিনি, তারও চাকরি গিয়েছে। এবং এই যে তথাকথিত মেটিকুলাস ডিজাইনের আন্দোলনের মূল হোতা কারিগর ডোনাল্ড লু সহ অনেকেরই আসলে চাকরিচ্যুতি হয়েছে। এখন এই ডিপ স্টেটের যেটি আপনার প্রধান মুখোশ হচ্ছে আপনার জর্জ সরোস, ওনার ছেলে এখন অ্যালেক্স সরোস। এটা আসলে দেখছেন এরা কাজ করে কি, এরা ইতিমধ্যে আপনারা জানেন যে এরা মূলত দুটি বিষয় নিয়ে কাজ করে। এরা দুটি বিষয় নিয়ে, এরা মানে অস্ত্র, মাদক, মানব পাচার এবং বিভিন্ন লাভজনক ব্যবসা হচ্ছে এদের কাজ। কিন্তু এটা হচ্ছে ওদের মূল কাজ। বাট তারা যে কাজটা করে, তারা যেমন কোনো যুদ্ধ বিধ্বস্ত দেশকে সহায়তার জন্য তারা এগিয়ে যায়, এবং ওই দেশে যখন আপনার কিনা বলে নানা ধরনের অপপ্রচার বা আইন প্রয়োগে তারা সাহায্য করে, এটা হলো তাদের মুখোশ। বাট তাদের মুখোশের আড়ালে তাদের কাজ হচ্ছে তারা অস্ত্র, মাদক
মানব পাচার এবং এই ধরনের কাজগুলো তারা করে থাকে। এই ডিপ স্টেটের এই যে জর্জ সরোসের যে এনজিওটি আছে, তারা $32 বিলিয়ন বিশ্বের বিভিন্ন দেশে তারা বিভিন্ন সরকার উচ্ছেদের জন্য তারা আপনার ফান্ডিং করেছে। এবং আজকে যে বিষয়টা অত্যন্ত উদ্বেগের বিষয়, সেটা হচ্ছে এই ডিপ স্টেটের যিনি নিয়ন্ত্রক এখন, জর্জ সরোসের যে ছেলে অ্যালেক্স সরোস, তিনি প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছেন এবং প্রধান উপদেষ্টা দুটো বিষয়ে ওনাকে সাহায্য চেয়েছেন। প্রথম হচ্ছে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে সহায়তা করা, এবং দ্বিতীয় হচ্ছে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশনের বিরুদ্ধে সহায়তা চেয়েছেন। এখন বাংলাদেশে 2024-এ কোথায় যুদ্ধ হয়েছিল? উনি কোন যুদ্ধ বিধ্বস্ত দেশের সাহায্যের জন্য অ্যালেক্স সরোসকে এখানে এন্ট্রেন্স দিয়েছেন? কোথায় যুদ্ধটা হয়েছে? কিসের যুদ্ধ হয়েছে বাংলাদেশে? এবং 2024-এ যদি এটা যুদ্ধ হয়ে থাকে, তাহলে এই যুদ্ধে বিদেশি শক্তি কারা? কোন দেশের বিরুদ্ধে আমরা যুদ্ধ করলাম? এর একটি কারণ, এবং অতি সম্প্রতি উনি দাভোসে উনি বিশ্ব বাণিজ্য সম্মেলনে গিয়েছিলেন। গিয়ে আমরা শুনেছি যে উনি কয়েক শত মিটিং করেছেন, সাইড মিটিং, বারান্দা মিটিং, ক্যাফে হাউস মিটিং, টয়লেট মিটিং, হ্যাঁ, তারপরে হচ্ছে নানা রকম মিটিং এর আর শেষ নেই। একদিনে নাকি উনি 47 মিটিং করে ফেলেছেন। তো 47 মিটিং করার খেসারত কি দিল? সুইজারল্যান্ড আজকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে সকল প্রকার সহায়তা বন্ধ ঘোষণা করেছে। কারণ কি? কারণ তাদের কাছে তাদের এই 47 মিটিং বা তাদের আচার আচরণে মনে হয়েছে এবং সমস্ত তথ্যপত্র নিয়ে তারা দেখতে পেয়েছে, এই ইউনূস বাহিনী এবং তাদের যে অপপ্রচার টিম, তারা সুইজারল্যান্ডকে মিথ্যাচার করেছে, বাংলাদেশকে ছোট করেছে, আমাদেরকে একটি বিশ্বের দরবারে আবার একটি মিসকিন রাষ্ট্র হিসেবে পরিগণিত করার সে অপচেষ্টা করেছে। সে যার তার কাছে হাত বাড়ায় সাহায্যের জন্য এ পর্যন্ত তাকে কেউ চারানা পয়সা সাহায্য করেনি। উপরন্তু দেশের 71% বিনিয়োগ কমেছে, এবং অতি সম্প্রতি গ্যাস চুক্তি নিয়ে, এলএনজি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের একটা কোম্পানির সাথে, যে কোম্পানির এখনো রেজিস্ট্রেশনই হয়নি, যে কোম্পানি 2030 সালে নাকি গ্যাস এলএনজি রপ্তানি করতে পারবে, যে কোম্পানির প্রেজেন্টলি কোনো এলএনজি রপ্তানির সক্ষমতা নেই, তাদের সাথে একটি ভুয়া বানোয়ার এগ্রিমেন্টকে নিয়ে তারা দেখিয়েছে যে এই সরকারের সাথে, ট্রাম্প সরকারের সাথে প্রথম কোনো বড় চুক্তি করেছে বাংলাদেশ সরকার। তো এইসব নষ্ট বষ্ট 2 নম্বর যাযাবর কতগুলো রাজনৈতিক উদ্বাস্তুরা যখন বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে, এবং এদেরকে নিয়ে যখন বাংলাদেশের বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ারা মাতামাতি করে, তখন আসলে আমাদের এদের বিরুদ্ধে ঘৃণা, লজ্জা ছাড়া আমাদের আসলে কোনো কিছু প্রকাশ করার থাকে না। এবং এই এত কিছু বাংলাদেশে ঘটছে, আজকে আমাদের দেশপ্রেমিক বাহিনীরা চুপ কেন? আজকে আমাদের দেশপ্রেমিক বাহিনীরা জানে না বাংলাদেশ কোন অবস্থাতে যাচ্ছে? আমাদের এই দেশপ্রেমিক বাহিনীরা যে কতিপয় সদস্য, যারা আমরা একটি নিউজ দেখেছি কয়েকদিন আগে যে 56,000 কোটি টাকার লেনদেন হয়েছে সরকার উচ্ছেদে, যেটার সাথে আমাদের দেশপ্রেমিক বাহিনীরা জড়িত। তো দেশপ্রেমিক বাহিনীদের এটার হিসাব দিতে হবে না জাতির সামনে? আজকে কেন এই জিনিসগুলো ঘটছে? কেন এই তথ্যগুলো আপনার আসছে? আজকে এই জঙ্গি জেহাদিরা, মৌলবাদীরা বাংলাদেশকে যেভাবে অস্থিতিশীল করে তুলছে, কোথায় আমাদের দেশপ্রেমিক বাহিনী? আমাদের দেশপ্রেমিক বাহিনীদের কি দেশপ্রেম জাগ্রত হচ্ছে না এখন? শেখ হাসিনা দুর্নীতি করেছে বলে আপনারা সবাই বাংলাদেশে মুখে ফেনা তুলে ফেলেছেন। কি দুর্নীতি করেছে শেখ হাসিনা? কোথায় দুর্নীতিটা? ওই যে দেবপ্রিয় ভট্টাচার্যের তথাকথিত ওই না বলে 28 লক্ষ না 30 লক্ষ হাজার কোটি টাকা পাচার করেছে, তথ্য নিয়ে এসেছেন? কোথায় সেটা? তো এইসব কতগুলো ভণ্ড একসাথে হয়েছে, রাজনৈতিক ভণ্ড, এবং এগুলো হচ্ছে কি আপনি দেখেন সুইজারল্যান্ড সফরে কিছু বলেন, সে যে ওখানে 13টা মিটিং করলো একদিনে, সে কিসের মিটিং করলো? আর সেখানে গিয়ে শুধুমাত্র তার কিছু কিছু বক্তব্যে দেখা গেছে সে বলতেছে আমি বাংলাদেশে নাই, ঠিক আছে। ওকে প্রশ্ন করেছিল যে আপনি তো মূল প্রধান উপদেষ্টা, তা আপনি নাই, এখন দেশ চালাচ্ছে কি? তো বলছেন সেখানে যারা আছে তারা আমার বন্ধু, খুবই ক্লোজ ফ্রেন্ড, তারাই দেশ চালাচ্ছে, কোনো সমস্যা নাই। এবং সে ওখানে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে যতটুকু বদনাম করা যায় সে তত তার চেয়ে বেশি কিছু করে আসছে, এবং সে নিজে
একজন অনির্বাচিত একটা অবৈধ সরকার হয়ে বিভিন্ন দেশে তো ভিক্ষা চাচ্ছে, পাশাপাশি সুইজারল্যান্ডেও সে ভিক্ষা বা একটা সেভ এক্সিট হয়তো বা চেয়েছে যে বাংলাদেশ থেকে সে যদি পালিয়ে যায় সে কোথায় যায় উঠবে, এরকম কিছু একটা সেখানে সে বন্দোবস্ত করে আসছে নিশ্চিত। এবং জনগণ, দেশের মানুষ বলছে যে সুইজারল্যান্ডে সে নিজেও তার নিজস্ব যে অর্থ সেটা রাখতে গিয়েছে। তো এই মানুষটার আর কত বছর পৃথিবীতে বাঁচবে যে এত টাকা দিয়ে সে কি করছে বা সে কাকে সহযোগিতা করছে হাজার হাজার কোটি টাকা লন্ডারিং করে? এই যে প্রফেসর ইউনূস সাহেব সুইজারল্যান্ডে গিয়েছেন বা উনি বিভিন্ন দেশে যান, উনি গিয়ে কি করেন? উনি গিয়ে ওই যে একটা বই ছাপিয়েছেন, আমাদের মহাবীর শ্রেষ্ঠ, জাতির সেরা বীর, ইতিহাসের সেরা মহানায়ক, বীর শ্রেষ্ঠ, শহীদের শহীদ, আওলাদে রাসূল হযরত আবু সাইদ দাবাত বারেকা রহমতুল্লাহ আলাইহি শহীদ হয়েছেন, ওই খবর নিয়ে যায়, পোস্টারটা নিয়ে যায়, গিয়ে এটা আবার উনি অভিনয় করে, এইভাবে গুলি দিয়েছে, এইভাবে দাঁড়িয়েছি, এইভাবে খেয়েছি, শহীদ হয়েছি। এই নাটক উনি পুরো বিশ্ব গিয়ে করে আসছে, এই নাটকই তো করছে। মানে ওদের মানে আন্তর্জাতিক একটা মিথ্যে সত্য প্রমাণ লুকিয়ে আছে। যেমন আবু সাইদের হাতে হকি স্টিকের লাঠি, যেটা তারা বলেছে সে নিরস্ত্র ছিল, কিন্তু এই লাঠিটা বিশ্ববাসীর কারো চোখে কি পড়ে না যে তার হাতে দিব্যি একটা লাঠি আছে যেটা দিয়ে আমরা 100 লোক দিয়ে মারা যায়। কিছু বিষয় আছে যে জিনিসগুলো আসলে আপনি যখন চোখ খুলে ঘুমাবেন, জেগে জেগে ঘুমাবেন, আপনাকে ঘুম থেকে জাগানো খুব কঠিন। এখন বাংলাদেশের যারা যারা জেগে জেগে ঘুমাচ্ছে, যেসব সুশীল বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মীরা, সাংবাদিক, তারা তো সবাই জেগে জেগে ঘুমাচ্ছে। এখন যারা জেগে জেগে ঘুমায় তাদের ঘুম আপনারা কি করে ভাঙবেন? তো জেগে জেগে ঘুমানো মানুষের ঘুম ভাঙানো খুব কঠিন। প্রশ্নটা হচ্ছে, আমি একটি কথা সবার উদ্দেশ্যে আসলে জিজ্ঞাসা করতে চাই, সকল রাজনৈতিক দল, বাংলাদেশে কি গণতান্ত্রিক রাষ্ট্র হবে না ইসলামিক স্টেট অফ রিপাবলিক হবে? যদি গণতান্ত্রিক বাংলাদেশ হয় তাহলে আপনারা দয়া করে এই যে যারা ধর্ম নিয়ে উন্মাদনা করছে, বাংলাদেশকে যারা খেলাফত কায়েম করতে যাচ্ছে, যারা জঙ্গিবাদের চাষাবাদ করছে, তাদের বিরুদ্ধে কেন আপনারা এক হতে পারছেন না? আপনাদের সমস্যা কোথায়? ক্ষমতা? আপনাদের সমস্যাটা কোথায়? আপনারা রাজনৈতিক এবং বিভিন্ন যে নারী মডেল আছে এবং নায়িকারা আছে বিভিন্ন জায়গায় উদ্বোধন করতে যাওয়ার কথা শুনলেই কারা নাকি তৌহিদি জনতা কারা আমি জানি না, তারা নাকি বাধাগ্রস্ত করছে, জঙ্গি হামলা করছে। তো তারা কি চায়? তারা কি চায় যে নারীদের জায়গায় তাদের কোনো মাওলানাকে নিয়ে উদ্বোধন করাবে বা ওয়াজি বক্তাকে নিয়ে উদ্বোধন করাবে, তাহলেই কি সঠিক ছিল? এবং সেই তৌহিদি জনতা বাংলাদেশে পোস্টে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে বলে যারা, তারা আসলে কি কোন নাগরিকের কোন পর্যায়ে পড়ে? মানে বাংলাদেশে তো এখন তাওহীদের জোয়ার চলছে। হ্যাঁ, সকলে তাওহীদি জনতা, এত পরিমাণ তাওহীদি জনতা। এখন আমাদের তো আল্লাহ পাক বেহেশতনাকে 8টা বানিয়েছেন, এখন আমরা তো চিন্তা করতেছি এত পরিমাণ তাওহীদি জনতা, বেহেশতর 1-2টা এক্সটেনশন করা লাগতে পারে। 8 বেহেশত হয়তো কভার হবে না আমাদের তাওহীদি জনতাকে জোগাড়, মানে ওখানে জায়গা দিতে। তো বাংলাদেশে যে পরিমাণ তাওহীদি জনতা সৃষ্টি হয়েছে নতুন করে, এই তাওহীদি জনতাদেরকে যে বাংলাদেশ কিভাবে ধারণ করবে সেটাই এখন বুঝতে পারছি না। আর এইগুলা হচ্ছে কি, এই যে সবকিছু হচ্ছে তাদের প্ল্যানিং ওয়াইজ হয়। আপনারা দেখেছেন জুলাই আগস্ট আন্দোলনের সময় আমাদের দেশের যে বিভিন্ন শিল্পী, কলাকুশলী, গায়ক, প্রযোজক, পরিচালক, উরে বাবা বাবারি, মোশাররফ করিম এসে বলছে কি আমি ঘুমোতে পারি না, বাঁধন, তার মানে তার কি এক্সপ্রেশন, হ্যাঁ, তারপরে আপনার ওই যে নায়ক সিয়াম, উমক সুমক, কতগুলা ইয়ে, কোথায় আজকে ওরা? সবাই খুব ঘুমাচ্ছেন নাকি? সবার খুব ভালো ঘুম হচ্ছে এখন 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে। এখন আপনাদের বিবেক জাগ্রত হয় না? এখন আপনাদের মনোজগতে নাড়া দেয় না? যেভাবে ঝুলিয়ে মানুষ মারছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনোদিন দেখেছেন এভাবে লাশ ঝুলিয়ে রাখতে? মানুষ মেরে গাছের উপরে ঝুলিয়ে রাখতে? এই মানে কোনোদিন তোফাজ্জলের মতো এইভাবে পিটিয়ে খাইয়ে পিটিয়ে মানুষ হত্যা করতে দেখেছেন? আজকে যেভাবে ঘটনা ঘটছে প্রত্যেকটি জায়গাতে, আজকে শিক্ষা ব্যবস্থা কি আছে বাংলাদেশে? এই যে আমাদের সন্তানরা যা করছে, কোনো লেখাপড়ার কি কোনো বালাই আছে? এই সরকার বিগত 6 মাসে শিক্ষার্থীদের জন্য কি করেছে? যাদেরকে ব্যবহার করে তারা আন্দোলনে আসলো,
এই শিক্ষার্থী যারা শুনছো, জেনজি প্রজন্ম, এই ভোদাই প্রজন্ম, এই ভোদাই প্রজন্মের জন্য সে কি করে, উনি কি করেছে? এই গুজুব্বাস প্রজন্ম, টিকটকার প্রজন্ম, যারা বই পড়ার চেয়ে টিকটক দেখতে পছন্দ করে, ইউটিউব দেখতে পছন্দ করে, যারা সত্যের চেয়ে গুজবকে প্রায়োরিটি দেয়, হ্যাঁ, এই ভোদাই প্রজন্মের জন্য তাদের যে ধর্মগুরু, সে কি করেছে, তারা কি করেছে, তাদের ভবিষ্যৎ কি? কি আসলে সমাজের, দেশের বা রাষ্ট্রের জন্য আসলে তো কোনো দিকে মঙ্গলজনক কোনো কাজ করছে বলে আমরা দেখছি না। তাদেরকে আসলে কি মশার মতো, মশা স্প্রে করে যেরকম ডেঙ্গু চিকুনগুনিয়া নিধনের জন্য, তাদের প্রভাব কমানোর জন্য যে মেডিসিন ব্যবহার করে, তাদের জন্য কি এমন কোনো উপায় আছে? আছে, তাদেরকে যেভাবে তারা গুজব রটিয়ে নানা রকম নেশাজাত দ্রব্যাদি খাইয়ে তারা আন্দোলনে নিয়ে গিয়েছিল, তো এরকম আবার কোনো একটা মেটিকুলাস আন্দোলন হলে তাদেরকে আবার ওই ট্যাবলেট দিলে ট্যাবলেট খেয়ে আবার তারা দৌড়বে। কারণ এই প্রজন্মের তো কোনো মানে এরা ওই যে এত পরিমাণ উত্তেজিত যে এদের আসলে আপনি কোনো কথা বলে এদেরকে আসলে আপনি তো এদের কাছে নিরাপদ না। এখনকার যে প্রজন্ম, তাদের হাতে বাবা মাই নিরাপদ না, সমাজ কি নিরাপদ থাকবে, রাষ্ট্র কি নিরাপদ থাকবে? এই প্রজন্মের হাতে তো তাদের পিতামাতাই নিরাপদ না। তো এমন এক প্রজন্ম বাংলাদেশে গড়ে উঠেছে, এবং এই প্রজন্মের হাত থেকে যদি দেশকে বাঁচাতে হয়, এই প্রজন্মে গুজবরাজ প্রজন্মের হাত থেকে যদি দেশকে উদ্ধার করতে হয়, এই প্রজন্মকে সঠিক ধারায় ফিরিয়ে আনতে হবে, এবং এইটার দায় দায়িত্ব নিতে হবে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো। এই যে মোল্লা মুন্সিরা যেভাবে বাংলাদেশের যে প্রেস সচিব শফিকুল ইসলামই তো তার নাম, সে বলেছে 5 মাসে এত সুন্দর রাষ্ট্র পরিচালনা হয়েছে, যেটা প্রশংসার দাবিদার, এবং এদেশে মানুষ দেখেছে যে কত সুন্দর তারা রাষ্ট্র পরিচালনা করেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদেরই মেটিকুলাস প্ল্যানের অংশ হিসেবে 5-6 মাস রানিং চলছে সময়, এই সময় পর্যন্ত এমন কোনো দিন নেই 4 থেকে 5টি বিক্ষুব্ধ দল বা প্রতিনিধি আন্দোলন করছে না, করছে কিন্তু প্রতিদিনই। কিন্তু তারা আবার দেখা যাচ্ছে বিভিন্ন ভাবে তাদের শর্তগুলো মেনে নিচ্ছে, কিছু ক্যাচ কাওয়ার লাগানোর পরে তারা মেনে নিচ্ছে, কিছু পুলিশ দিয়ে লাঠি পিষোটা করার পরে মেনে নিচ্ছে। কিন্তু এই নাটকীয় আন্দোলনগুলোর পিছনে আমার যেটা মনে হয় যে এই সরকার পরিকল্পিতভাবে প্রতিদিন 3টা-4টা সিন্ডিকেট রেডি রাখে আন্দোলন করার জন্য, এবং তারা নিজেরা নিজেদের অধিকার আদায় করে নেওয়ার জন্য তারাই নাটক সাজাচ্ছে, এবং দেখানো হচ্ছে যে এগুলো আওয়ামী লীগের কারসাজি বা ভারতের কারসাজি। এবং পাশাপাশি তারা যে চুরি করছে বিভিন্ন দপ্তর থেকে, বিভিন্ন শেয়ার বাজার বা রাষ্ট্রীয় কোষাগার থেকে, তারা বিভিন্ন যে আপনার পদ পদবি বিক্রি, পদায়নে বিক্রি হচ্ছে, এই সমস্ত টাকা তারা যে লুট করছে এবং বাংলাদেশ থেকে যে টাকা পাচার করে নিয়ে যাচ্ছে, সেই বিষয়ে যেন আমরা সজাগ দৃষ্টি রাখতে না পারি, সময় দিতে না পারি, সেই জন্য প্রতিদিন কোথাও না কোথাও তারা অস্থিরতা সৃষ্টি করে রাখছে। আওয়ামী লীগও যেন বাংলাদেশে ঢুকতে না পারে এমন একটা পরিকল্পনা করে রাখছে। এই যে 5 মাসে নাকি তারা নবজাত শিশুর মতো রাষ্ট্র পরিচালনা করেছে, এই বিষয়ে আপনি সংক্ষেপে বলবেন, তারপরে আসবো আওয়ামী লীগের যে সমাবেশের ডাক দিয়েছে এবং হরতালে ডাক দিয়েছে সেই বিষয়ে। বর্তমান সরকারের যিনি প্রেস উপদেষ্টা, প্রেস সেক্রেটারি জনাব পীরে কামেল শফিক সাহেব, তো ওনার কথাবার্তা শুনলে আমার মাঝে মধ্যে মনে হয় কি মেয়াদোত্তীর্ণ গাঁজা খেয়ে অনেকদিন ধরে ঝিমিয়ে থাকে, তো মেয়াদোত্তীর্ণ গাঁজা খোরেরা যেরকম কথাবার্তা বলে হঠাৎ এসে ঘুম থেকে উঠে লাফ দিয়ে, এই টাইপ কথাবার্তা আর কি। সুস্থ মানুষদের এভাবে বলতে পারে না, যারা মানসিক ভাবে সুস্থ তাদের কথাবার্তা মানসিক ভারসাম্য থাকবে কথায়, তাদের কথাবার্তা কোনো মানসিক ভারসাম্য নয়, ভারসাম্যহীন কথাবার্তা বলে। কারণ এরা তো সবাই মেটিকুলাস প্ল্যানেরই একটি অংশ। এই সরকারের সাথে যারা আছে, এনজিওগ্রাম সরকারের সাথে যারা আছে, তারা তো সবাই তাদেরই আপনার এই যেখানে নিয়োগপ্রাপ্ত, তারা তো সবাই বাংলাদেশ বিরোধী চক্র। এটা সহজ কথা, আপনার তাদের কর্মকাণ্ডে আপনারা এখনো কেন এই জিনিসটা বুঝতে বাকি আছে। এরা যাদেরকে নিয়োগ দিয়েছে ম্যাক্সিমামে কয়েকজন ছাড়া সবগুলা হচ্ছে মানে বাংলাদেশ বিরোধী চক্র। এদের আচার আচরণও তাই, এদের কথাবার্তা কাজকর্ম তাই মনে হবে। তো সুতরাং 5 মাসে বা 6 মাসে এই সরকারের সাফল্যের যদি আমরা দেখি, সাফল্যের মানে বর্ণনা দিয়ে আমরা শেষ করতে পারবো না। সাফল্য কি? মারামারি, কাটাকাটি, হানাহানি, খুনাখুনি, মব ভায়োলেন্স, মব লিঞ্চিং, এগুলোই তো তাদের সাফল্য। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতা, আওয়ামী লীগ নিধন হচ্ছে তাদের সাফল্য। এখন
আজকে বাণিজ্য মেলাতে আপনার লাল স্বাধীনতার লাল উদযাপন হয়েছে, সেখানে পুলিশ এবং লোকজন মিলে বাণিজ্য মেলাকে লালে লাল করে দিয়েছে। আমাদের আমাদের বিভিন্ন শিল্পীদের যারা আমার হাজবেন্ড গিয়েছিল বাণিজ্য মেলায়, সেখানে গিয়ে গতকালকে যে চিত্র দেখে আসছে, বললো যে মেলায় আর যাওয়া যাবে না। একজন গাড়ির মালিক, সে নিজে প্রাইভেট কার রেখে মেলায় ঘোরাফেরা করে বের হয়েছে, বের হয়ে দেখে তার গাড়ির সমস্ত পার্টস, দামি দামি পার্টস খুলে নিয়ে গেছে যন্ত্রাংশ চোরেরা। সে যখন চোর ধরিয়ে দিল যে আমি চোর ধরেছি, জনগণের সহযোগিতা চাইলো, তখন চোরের পক্ষে যারা সিন্ডিকেট, তারা তো একটা গ্রুপ চক্র, একা তো কোথাও যায় না, তারা উল্টায় এসে গাড়ির মালিককে ধরে মারপিট করলো চোর সাব্যস্ত করে। এই যে একটা প্রক্রিয়া শুরু হয়েছে পাল্টা, যে ভালো মানুষকেই ধরে চোর বানানো এবং গণ ধুলাই দেওয়া, এবং জনগণ এই যে বলেন গুজবের পিছনে ছুটে, এই মহামারীটার কারণে কিন্তু আজকে আমরা প্রতিনিয়ত মানে নিরপরাধ হয়ে মার খাচ্ছি, এবং যারা এগুলা দেখে সহ্য করছে। এবং এমনও দেখা গেছে, কালকে একটা ভিডিওতে দেখলাম একজন আওয়ামী লীগের কর্মী, খুব সাধারণ লেভেলের একজন কর্মী, তাকে বাজারের মধ্যে বেঁধে, হাত পা বেঁধে, পিচ মোড়া খুঁটির সাথে বেঁধে তাকে মেরেই ফেললো তার সন্তানের সামনে, এবং শত শত হাজার হাজার মানুষ লাইন ধরে দেখছে। কেউ তাকে বাঁচানোর জন্য একবার ভুলে চেষ্টাও করে নাই, মানুষ ভিডিও করছে, দেখছে তামাশা, কিন্তু কেউ কাউকে বাঁচাতে যায় না। এইটা আসলে মানে এতটা মানুষ যে অন্ধ হয়ে গেল, চোখের সামনে দেখতেছে যে আমরা চাইলে বাঁচাতে পারি, এতগুলা মানুষ মিলে আমরা বাঁচাতে পারি, কিন্তু কেউ বাঁচাতে যাচ্ছে না কেন? কে বাঁচাবে? মানে মানুষ কি করতে বাঁচাবে আসলে? এখানে বাংলাদেশে কি মানুষ আছে এখন? আপনার মনে হয় এরা মানুষ? এরা যদি, এদের ভিতরে যদি মনুষ্যত্ব থাকতো, তাহলে এই 5ই আগস্টই তো হতো না বাংলাদেশ। এরা মানুষ আমি বলবো কেন যায় না, কারণ হচ্ছে যেখানে পুলিশ মেরে ঝুলিয়ে রাখে সেখানে মানুষ তো স্তব্ধ। সুতরাং এখানে এই দেশে মানুষের তো কোনো নিরাপত্তা নেই, তো যেখানে মানুষের নিরাপত্তা নেই সেখানে আসলে মানুষজন এইভাবেই থাকবে, এগুলোই ঘটবে দেশে, এবং এগুলা ঘটাটা হচ্ছে ইতিহাসে তাই বলে। দেখেন এই বাহিনী, এই যে বাংলাদেশ বিরোধী বাহিনী যারা এখন রাষ্ট্র ক্ষমতায় আছে, এদের এজেন্ডা ক্লিয়ার, ভেরি ক্লিয়ার। এরা মানে একেবারে লাউড এন্ড ক্লিয়ার এদের এজেন্ডা। এরা বাংলাদেশকে তারা মৌলবাদী রাষ্ট্র বা জঙ্গিবাদী রাষ্ট্রে তারা কায়েম করার যত ধরনের নীল নকশা আছে সেগুলো তারা জামাত শিবিরের প্রশ্রয়ে, জামাত শিবিরের অর্থায়নে, বিদেশি অর্থায়নে, এবং ওই যে এলেক্স সরুজদের মতো বিভিন্ন এনজিও সংস্থার অর্থায়নে তারা এগুলো করবে। এবং আমাদের তথাকথিত দেশপ্রেমিক বাহিনীরা টাকা খাবে, তাদেরকে মদত দিবে, এবং আমাদের অন্যান্য যারা মানুষজন আছে যারা এখানে হালুয়া রুটির ভাগ পাবে, তারা এগুলো করবে। এবং বাংলাদেশের অস্থিতিশীলতার পিছনে সবচেয়ে বড় নিয়ামক হচ্ছে বিভিন্ন বাম রাজনৈতিক দল। আমি স্পেশালি বলবো এই যে জুনায়েদ সাকি সহ, হ্যাঁ, তারপরে আপনার ওই যে সিপিবি ছাড়া বাকি যেগুলো আছে বামগল, চাম্পাগলা বাটারবন পার্টি, এই রাজনৈতিক উচ্ছিষ্টগুলো, এগুলো হচ্ছে মূল নিয়ামক ভূমিকা পালন করেছে, কারণ আন্দোলন তো ওদের মাথায় ভালো চলে, ওরা এগুলার আন্দোলন। এই যে দেখেন জুনায়েদ সাকির আজকে কথা বলে না কেন? জুনায়েদ সাকি গংরা কোথায়? দেশে 5ই আগস্ট পরবর্তী কি কোনো ধরনের ঘটনা ঘটছে না? 5ই আগস্ট পরবর্তী অদ্যাবধি কত লক্ষ শ্রমিক বেকার হয়েছে, কত শত কারখানা বন্ধ হয়েছে। যারা শ্রমিক আন্দোলন নিয়ে, যারা রাজনীতি, শ্রমিক সাধারণ মানুষ নিয়ে যাদের রাজনীতি, তারা কোথায়? আজকে জুনায়েদ সাকিরা বিভিন্ন টিভি টকশোতে টকশো করে বেড়ায়, গাড়ি চড়ে বেড়ায়, টাকা পাই কই ও? এক একটা আমি তো ওই দিন বলেছিলাম একটা চ্যানেলে যে বিগত 5 মাসে সংস্কার হয়েছে কাদের জানেন? সংস্কার হয়েছে সব সমন্বয়কদের। এক একটা চেহারা দেখেন, খোদার খাসি হয়েছে ফুলে, হ্যাঁ, স্বাস্থ্যের অবস্থা দেখেন এদের, এদের খবর নেন এদের টাকা পয়সার। ওই যে চ্যানেল আইয়ের যে জিল্লুর এদেরকে নিয়ে একটা নিউজ করেছে যে এদের ব্যাংকের হিসাব নেন, নানা জায়গার খবর নেন, এরা কে কত টাকা আত্মসাৎ করেছে, এরা তদবির বাণিজ্য করছে, নিয়োগ দিচ্ছে, এরা যা খুশি দেশের মধ্যে তাই করছে। বিএনপি কিছু বললে বিএনপিকে হুমকি দিয়েছে, তোমরাও তো এখানে আকাম করো, আমরা তো তোমরা আকামকে ধরি না, তোমরা আমাদের আকামকে ধরতে আসো কেন? ঠিক না? তো এখন বাংলাদেশে যে জিনিসগুলো চলছে, এই জিনিসগুলোকে এদেশের মানুষের জন্য আমি বলবো যে তারা এই মানুষগুলো এগুলোর প্রাপ্য। যে ব্যক্তিটা বিগত 15 বছর এই দেশের আর্থসামাজিক উন্নয়নে, দেশের ইকোনমিক্যাল গ্রোথের ক্ষেত্রে, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নিরলস কাজ করলেন,
নিরলস ভাবে উনি এই দেশটাকে এগিয়ে নিয়ে গেলেন। এই দেশে এমন কোনো অঞ্চল নেই যে অঞ্চলে সাবেক প্রধানমন্ত্রী উনি হাত দেননি। প্রত্যেকটি অঞ্চলকে উনি হাত দিয়েছেন এবং প্রত্যেকটি মানুষের জীবনমান উন্নয়নে এই সরকারের যে গৃহীত পদক্ষেপ ছিল, আজকে কোথায় সেগুলো? এই সরকার বিগত 6 মাসে কি তারা এমন কোনো কাজ করেছে বা এমন কোনো প্রকল্প হাতে নিয়েছে যে বা এমন কোনো কর্ম শুরু করেছে যেটা মানুষ মনে করেছে যে তারা দেশের জন্য এই কাজটি করেছে? কোনো কিছু করতে পারে না। আওয়ামী লীগ শুনেন, আওয়ামী লীগ সরকার যেসব স্থাপনা বিগত 15 মাসে করেছে সেগুলো যদি রং লাগানো হয়, রং লাগাইতে দেন না এসবকে, ডিব্বা দিয়ে রং পালিশ করতে, রং পালিশ করতে করার যোগ্যতা দেন না, এরা বানাবে কি? এরা বানাবে কি? এদেরকে যদি আপনারা বলেন যে ভাই তোরা রং দিয়ে রাখ, এগুলাকে রং লাগানোর যোগ্যতা এদের নেই। এরা কি স্থাপনা বানাবে? কি এরা আপনার মেগা প্রকল্প নিবে? এরা কি করবে? এরা হচ্ছে ধ্বংসকারী। এদের কাজ হচ্ছে ধ্বংস করা। এরা গড়তে আসেনি, এরা ধ্বংস করতে এসেছে। এরা যেভাবে বাংলাদেশকে গণতন্ত্রকে হত্যা করেছে, 71-কে যেভাবে হত্যা করেছে, এরা এখন পুরো বাংলাদেশের সাধারণ মানুষের সবকিছুকে তারা হত্যা করে তারা এটাকে আফগানিস্তান বানাবে, সিরিয়া বানাবে, এটাকে আরেক পাকিস্তান বানাবে। তাদের হারিয়ে যাওয়া ভাইদেরকে নিয়ে তারা এখন দিন রাত দিবানিশি স্বপ্ন দেখে। হারিয়ে যাওয়া ভাইদের সাথে তাদের নানা ধরনের সুসম্পর্ক চলছে। আজকে বাংলাদেশের টিভিতে পাকিস্তানের নিউজ চলে, ঠিক না? পাকিস্তান এত বাংলাদেশের মিডিয়াদেরও এমন পাকিস্তান প্রীতি হয়েছে। তো সবকিছুরই হিসাব বাংলাদেশের মানুষ আবার একদিন ফিরিয়ে দিবে তাদেরকে। এই বাংলাদেশের মানুষ কিন্তু সবকিছুর হিসাব আবার একদিন ফিরিয়ে দিবে। আজকে সাধারণ মানুষরা যারা আজকে নির্যাতিত নিপীড়িত হচ্ছে, যারা আজকে কর্মহীন হচ্ছে, এই মানুষগুলো যখন স্রোতের মতো ঢাকা ঢুকবে, আপনার ক্ষমতা আছে তাদেরকে বাধা দেওয়ার? এক বেক্সিমপুতে 40,000-42,000 লোক আপনার কর্ম হারিয়েছে বন্ধ হওয়াতে। এরকম শত শত কলকারখানা বন্ধ, অলমোস্ট প্রায় 2-3 লক্ষাধিক মানুষ তারা কর্মহীন হয়েছে, যার কারণে দেশে চুরি ডাকাতিটা বেড়ে গেছে। সরকার গত 6 মাসে পুলিশ বাহিনীকে আপনার তাদেরকে সঠিকভাবে তাদেরকে পুনর্গঠন করে তাদেরকে কাজে ফিরাতে পারেনি। উপরন্তু পোশাক পরিবর্তনের নামে চলছে নানা ধরনের নগ্ন উল্লাস, নগ্ন নৃত্য। কি ধরনের পাকিস্তানি পোশাক আশাকের, পাকিস্তানি ডিজাইনের পোশাক আশাক নিয়ে আসা হয়েছে বাংলাদেশে। র্যাবের পোশাককে র্যাবকে বানিয়ে দেওয়া হয়েছে আপনার রীতিমতো একটা জোকারে। এইগুলা দিয়ে কি দেশ চলে? এরা কি দেশ চালাতে এসেছে? কেউ কি এরা কি বিগত 6 মাসে এরা কি কাজ করেছে উল্লেখযোগ্য যে তারা দেশ চালাবে? হ্যাঁ, তারা বিগত 6 মাসে যে কাজটি করেছে সেটা হচ্ছে বঙ্গবন্ধুর এবং মাননীয় প্রধানমন্ত্রীর নামে যে স্থাপনাগুলা ছিল সেগুলোর নাম তারা পরিবর্তন করেছে খুব ভাবে, কিনা বলে গর্বের সহিত তারা এই কাজ করেছে। তো এইসব নাটক ধান্দাবাজি আর কতদিন? এইসব ধান্দাবাজি করে একটা দেশকে আপনারা কতদিন চালাবেন? এবং এই সবচেয়ে আশ্চর্য হই, মিডিয়াতে কতগুলো বাচ্চা জঙ্গিদের, এগুলো হচ্ছে শিশু জঙ্গি, এই জঙ্গিদেরকে বিভিন্ন মিডিয়া নিয়ে আসে এবং এদের সাথে বিএনপির বড় বড় নেতারা টক শো করে। বিএনপি নেতাদের লাজ লজ্জা আছে? তো শরম আছে কিছু? আর ওদের আসলে শরম থাকারও কথা না, কারণ এদের যে ইতিহাস 2001 থেকে 2006, তো এই গুজববাজ প্রজন্ম, জেনজি প্রজন্ম দেখে নাই তো বিএনপি কি অপকর্ম করেছে। বিএনপি যদি সঠিক দ্বারা রাজনীতিটা করতো, বিএনপি যদি গণতন্ত্রকে গলা টিপে হত্যা না করতো, বিএনপি যদি আওয়ামী লীগকে নির্মূল করতে না চাইতো, বিএনপি যদি আওয়ামী লীগের উপরে গ্রেনেড হামলা না করতো, বিএনপি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে হত্যাযজ্ঞে লিপ্ত না হতো, তাহলে আওয়ামী লীগ বিএনপিকে তো এত কঠোরভাবে দমন করার কোনো কারণ ছিল না। একটি গণতান্ত্রিক দল গণতন্ত্রের ভাষায় কথা বলবেন, সেখানে বিএনপিরা যায় গ্রেনেড নিয়ে, বিএনপিরা যায় বোমা মারতে, বিএনপিরা যায় গুলি মারতে, বিএনপিরা যায় অগ্নি সন্ত্রাস করতে, বিএনপিরা যায় লুটপাট করতে। এক আওয়ামী লীগ কি করবে? আজকে এই বিগত 6 মাসে দেশের যত ধরনের শীর্ষ সন্ত্রাসী সহ যত সিসরে চোর, সেসকা চোর, শীদেল কাটা চোর, গরু চোর, মুরগি চোর, হাঁস চোর, যা আছে, ডিম চোর, সব বের করে দিচ্ছে জেলখানা থেকে। সব চোরেরা বের হয়ে বাংলাদেশে চুরির মহোৎসব চলছে, চাঁদাবাজির মহোৎসব চলছে, ঠিক না? আপনি এই পর্যন্ত অস্ত্রাগারে যে অস্ত্রগুলো লুট হয়েছে সেই অস্ত্রগুলো ফেরত আনার ব্যাপারে কি পদক্ষেপ আপনাদের?
কোথায় আপনাদের যৌথ বাহিনীর অপারেশন চলছে? যে কি আপনারা সেগুলোর স্টেটমেন্ট দিয়েছেন জাতির সামনে? এই যে অপকর্মগুলো চলছে দেশে, এগুলা ঢাকতেই তো এই যে সমন্বয়ক শিল্প গোষ্ঠী নামক এই জঙ্গিদেরকে দিয়ে তারা নানা ধরনের নাটক তৈরি করে, প্রতিদিন এক একটা নাটক তৈরি করে, এবং এই নাটককে মঞ্চস্থ করার জন্য জঙ্গি হাসনাত, হ্যাঁ, সহ তাদের যে বাহিনী আছে, ওই যে নাগরিক কমিটি আছে একটা, এটাকে আমি কমিটি বলি না, কমিটি বলি, নাগরিক কমিটি, কতগুলো জঙ্গি আছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন করি, সেটা হচ্ছে হাসনাত আব্দুল্লাহ একটা ইয়েতে বলেছে যে সে কোটি কোটি টাকা আর্ন করছে, তার নোট বিক্রি হচ্ছে, তার বই বিক্রি হচ্ছে, এবং সে তার ইউটিউব চ্যানেল আছে, আমি সেটা দেখেছি, সেখানে সে কোচিং করায়, এবং সে পড়াশোনায় কিন্তু অত্যন্ত মেধাবী, পড়াশোনায় মেধাবী, কিন্তু পড়াশোনার পাশাপাশি যে আমাদের আরো কিছু শিক্ষা আছে, সেই শিক্ষাগুলোতে তাকে কিন্তু আমরা পাই না। তো তাহলে পাশাপাশি গণভবনে তাকে, আমি শেষ করি, গণভবনে তাকে চালের বস্তা চুরি করতে আমরা দেখলাম। তো সে তো আরো মূল্যবান জিনিসও সেখানে ছিল, খাট পালং ছিল, ফার্নিচার ছিল, সেগুলো না নিয়ে সে চালের বস্তাটা চুরি করেছে। তার মানে তার চালটা সবচেয়ে বেশি প্রয়োজন, তার পেটে খিদা, আজকে সে কোটি কোটি টাকার হিসেব দিতে পারে। এটা এই 5 মাসের এই যে পরিবর্তন, এটা মানে জনগণের এখনো কি বুঝতেছে না এই বিষয়টা? আমি তো আপনাকে একটা কথাই বলেছি, 5 মাস আগে এদের চেহারা দেখেন, গায়ের পোশাক আশাক দেখেন, এখন দেখেন। তো তোর কাছে যদি টাকা থেকেই থাকতো, 5 মাস আগে ভালো খবর পড়াস নাই কেন? তুই 5 মাস আগে গাড়ি অ্যাভেল করস নাই কেন? তার সহযোগিতারা, মানে তার সাথে যারা সহযোগী ছিল আন্দোলনে, তারা বলেছে যে 5 মাস আগে সে এক কাপ চা বা সিগারেট খায় কিনা জানি না, মানে নাস্তা খেতে গেলে তাকে অন্যের হাতের দিকে তাকিয়ে থাকতে হতো খরচের জন্য। দেখেন, এইসব চোর বাটপার টাউর জঙ্গিদেরকে নিয়ে বিএনপিরা রাজনীতি করতে পারে, এবং বাম ডান, এই যে বাম আছে না, বাম সংগঠনের কত জুনায়েদ সাকিদের মতো গুলো রাজনৈতিক ভণ্ড কুলাঙ্গার, এরা রাজনীতি করবে। তারপরে জামাত ইসলামের মতো টাউটরা রাজনীতি করবে, আর হচ্ছে মামুনুল হক, যে 501 নাম্বার হেফাজতের মামুনুল হকরা সহ মোল্লা যারা ক্ষমতায় আসতে চায়, এইসব বাটপাড়া রাজনীতি করবে। সাধারণ মানুষ এদের প্রতি আসলে 5 মাসে এদের চেহারা সাধারণ মানুষের কাছে উন্মুক্ত হয়ে গিয়েছে, এবং সাধারণ মানুষ এদেরকে সত্যিকার অর্থে চিনে ফেলেছে, যে এদের চেহারা স্রোত দেখে, এখনকার অবস্থা দেখে 5 মাসে এদের সম্পর্কে একটা অ্যাসেসমেন্ট বা একটা, আমি বলবো যে তাদের সম্পর্কে সাধারণ মানুষের যে মূল্যায়ন, সে মূল্যায়নটি যদি এখন প্রকাশ করতে চায়, তো ওই যে এখন তারা যেমন রাজুতে ডাকলে কয়েকদিন পরে কুত্তাও যাবে না, মানুষ তো দূরের হিসাব, এখন তো 2-4 জন যাচ্ছে, হয়তো 150 জন পায় মাঝে মধ্যে, কয়েকদিন পরে রাজুর এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কুত্তাগুলো আছে, সে কুত্তাগুলোও যাবে না। তো এই অবস্থা হবে তাদের। তো অবস্থাটা হচ্ছে কি, আপনি ভাওতাবাজি করে, ধোকাবাজি করে, ধান্দাবাজি করে, মিথ্যা কথা বলে, গুজব রটিয়ে, অপপ্রচার চালিয়ে আপনি কতক্ষণ আপনি ক্ষমতার দড়ি আঁকড়ে রাখতে পারবেন? সেটা সম্ভব না। কারণ বাংলাদেশ তো এখন, বাংলা রাজনীতিটা বাংলাদেশে নিয়ন্ত্রণ হচ্ছে না, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের উপর একটা বিশাল প্রভাব রয়েছে রাজনীতি, এবং আন্তর্জাতিক যে দাতা দেশগুলো আছে বা যে আমাদের যে পার্শ্ববর্তী রাষ্ট্র সমূহ আছে বা সুপার পাওয়ার যারা আছে, তাদেরও তো বাংলাদেশে একটা, বাংলাদেশ নিয়ে তাদের একটা আগ্রহের জায়গা রয়েছে। এখন আপনি সবার সাথে তো ধান্দাবাজি করে পারবেন না, এবং এই ইউনূস সরকার, বাইডেন প্রশাসন যাওয়ার পরে ধান্দাবাজি করার জন্য অ্যালেক্স সরোজের সাথে হাত মিলিয়েছেন। অ্যালেক্স সরোজের সাথে হাত মিলিয়ে সে তার শেষ চেষ্টা, এটা তার, আমি বলবো যে এটা তার শেষ চেষ্টা। অ্যালেক্স সরোজ যদি এখানে ফাইন্যান্স করে বা সবকিছু করে, টাকা পয়সা দিয়ে যদি মোটামুটি ভাবে আরো কয়েকদিন আমাদের দেশপ্রেমিক বাহিনীকে আরো বেশি দেশপ্রেম জায়গায় রাখতে পারে, হ্যাঁ, এবং আরো যারা যারা আছে, যারা এই টাকা খেয়ে রাজনীতি করে, যে বিভিন্ন ধরনের আপনার মোল্লা মৌলবীরা, তারপরে বিভিন্ন তথাকথিত সুশীল বুদ্ধিজীবী যারা আছে বাংলাদেশে, এবং আটকা গজিয়ে ওঠা রাজনীতিবিদরা, এইসব রাজনৈতিক বাটপাড়া মোটামুটি ভাবে যতদিন টাকা পাবে ততদিন কথা বলবে, যেদিন টাকা পাওয়া বন্ধ, এরকম ওই যে বাঁধন মোশাররফ করিমের মতো টাউটরা টাকা পাওয়া বন্ধ হলে তারাও আবার চলে যাবে, ঠিক না? তো টাকা, যতদিন টাকা আছে দেখবেন, টাকার জোয়ার যতদিন আছে ততদিন এই বাটপাড়দের মিলন মেলা বাংলাদেশে চলবে, এবং টাকা যখন ফান্ড বন্ধ হবে, তখনই মূলত বাটপাড়দের আস্তে 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 তখন তারা বাটপাড়ি থেকে আবার মূলধারায় ফিরে আসবে নতুন ভাবে বাটপাড়ি করার জন্য। এদের কাজই হচ্ছে, এরা বিভিন্ন সরকারের সময় এরা এই ভূমিকায় থাকে, ঠিক আছে? তো এই বাটপাড়রা বিভিন্ন জায়গাতে তাদের মূল ব্যবসাটা হচ্ছে বাটপাড়ি। এই যে ইলিয়াস পিনাকি, এদের চরিত্র কি, ঠিক না? এদের সম্পর্কে মানুষ জানে না। তো এখন যারা ইলিয়াস পিনাকির কথা শুনে রাষ্ট্র পরিচালনা করে, হ্যাঁ, যারা এই ধরনের রাজনৈতিক বাটপার ভণ্ড জঙ্গিদের কথা শুনে রাষ্ট্র পরিচালনা করে, তো ওই রাষ্ট্র তো বেশি দিন ওইভাবে পরিচালিত হতে পারে না। আর আমাদের
দেশপ্রেমিক বাহিনীরা যখন দেশপ্রেম শেষ হয়ে যাবে, যখন তারা দেশপ্রেম শেষ হওয়ার পরে, মানে তারা এখন দেশপ্রেমের নামে তো জঙ্গি প্রেমে বিভোর, এখন জঙ্গি প্রেম শেষ হওয়ার পরে তারা যখন আবার হঠাৎ করে জাগ্রত হবে, না ভাই জঙ্গি প্রেম শেষ, টাকা পয়সা শেষ, এখন দেশপ্রেমে যাই, তখন তারা আবার ইয়েতে চলে আসবে। এগুলো বাদ দিয়ে যেটা হচ্ছে ফেব্রুয়ারির যে এইটা শুনেন, এইটা বাদ দিয়ে আমি স্পেশালি কিছু পোস্টার থেকে, বিএনপির কর্মীরা পোস্টার থেকে লিখতেছে আমাদের আওয়ামী লীগ পিটানোর আন্দোলনে আমরা নামতেছি, মানে বিএনপিরা তো অনেক কিছু করবে, বিগত 15 বছর অনেক কিছু ছিঁড়েছে, আরো ছিঁড়বে। বিএনপির সমন্বয়কদের সাথে পারে না, আওয়ামী লীগের সাথে পারবে, এগুলো বললে তো লাভ নাই। বিএনপিদের হচ্ছে মোল্লারদুর মসজিদ পর্যন্ত সেটা আমরা জানি, বিএনপির ক্ষমতা আমাদের জানা আছে। বিএনপি পারে কি লুটপাট, চুরি, ডাকাতি, যে পরের গোয়ালের গরু এনে ভুরিভোজ করতে, ঠিক আছে, আরেকজনের জায়গা দখল করতে, আগুন লাগাতে, এগুলো হচ্ছে বিএনপির রাজনীতি। বিএনপি কোনো রাজনৈতিক দলের পর্যায়ে বিএনপির কর্মকাণ্ড আসলে কয়েকজন নেতা ছাড়া আমি ওখানে কোনো নেতা খুঁজে পাই না, এগুলা লাভ নেই। তবে বিষয়টা হচ্ছে যে ভাগে বিভক্ত হয়ে গেছে, তাদের মধ্যেই তো হানাহানি, মারামারি প্রতিদিন। বিএনপির যে সেন্ট্রাল কমান্ডের সাথে তাদের তৃণমূলের অনেক ফারাক আছে, যেমন অনেক তাদের কয়েক স্তরের তাদের কমান্ড চলে, যার কারণে তারা মানে সেন্ট্রাল কমান্ডের আন্ডারে তারা রাজনীতিটা করে না, যার কারণে বিএনপির এত ধরনের অধঃপতন আসলে। কিন্তু এখন যেটা হচ্ছে যে আমি এখন যেটা বলবো যে সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে এখন ম্যাচিউর রাজনীতি করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগকে যদি বাংলাদেশে জনগণের কাছে আবার তাদের ফিরে আসতে হয়, সেক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগ আজকে হানাহানি ভুলে গিয়ে, নিজেদের মধ্যে বিভেদ ভুলে গিয়ে সকলকে প্রথমত হচ্ছে এক এবং ঐক্যবদ্ধ হতে হবে। এখানে দোষ ত্রুটি আছে, একটা সরকার যখন 16 বছর রাষ্ট্র পরিচালনা করে, সেখানে একটা বিশেষ সুবিধাবাদী মহলের তৈরি হয়, এটা সত্য, বাট তাদের সংখ্যা খুবই নগণ্য। আপনারা দেখেন, আপনারা যদি যারা ত্যাগী নেতা কর্মীরা আছেন বা দলের বিপদে যারা দীর্ঘদিন আপনারা কাজ করেছেন, তারা যদি আপনারা চুপ করে থাকেন, তাহলে আপনারা কিন্তু মানে আপনারাও ক্ষতিগ্রস্ত হবেন। সেখানে দলকে যদি আপনারা পুনর্বাসিত করতে না পারেন, সেক্ষেত্রে দলের সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। সেখানে যারা ত্যাগী নেতা কর্মীরা আছেন, যারা এলাকাতে জনপ্রিয় রাজনৈতিক নেতৃত্ব আছেন, আমি মনে করি যে জনবান্ধব কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগকে রাজনৈতিক মাঠে ফিরে আসতে হবে এবং জনগণই আওয়ামী লীগকে আবার বুকে টেনে নিবে। এবং অতীতে আওয়ামী লীগ নানাভাবে এই লড়াই সংগ্রাম আন্দোলনে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে এবং আওয়ামী লীগের জন্ম হচ্ছে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে। এবং আওয়ামী লীগ যদি মনে করে যে সাধারণ মানুষের জন্য বাংলাদেশে একমাত্র আস্থার ঠিকানা বাংলাদেশ আওয়ামী লীগ, এদেশে নির্যাতিত নিপীড়িত তৃণমূল মানুষের ঠিকানা বাংলাদেশ আওয়ামী লীগ, গরিব দুঃখী মেহনতি মানুষের ঠিকানা বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ যে দলটি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল, জাতির জনকের হাতে সৃষ্ট বাংলাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সহ যারা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা সম্পৃক্ত, প্রত্যেকটি নেতা কর্মীকে তাদের আত্মসমালোচনা করে, আত্মশুদ্ধি করে আমি মনে করি বাংলাদেশ তাদেরকে পুনরায় রাজনীতিতে আসতে হবে। এবং কিছু সংখ্যক নেতা কর্মী যাদের নামে অধিক প্রশ্ন উত্থাপিত হয় এবং যারা জনগণের কাছে নিন্দিত, কিছু নেতাকর্মী তো অবশ্যই জনগণের কাছে নিন্দিত, এই নেতাকর্মীগুলোকে আপনারা দলের কর্মসূচি, দলের কর্মকাণ্ড থেকে বাইরে রাখতে হবে। কারণ দলকে পরিশুদ্ধ করতে হলে কিছু মানুষকে এখানে ডেফিনেটলি আপনার ছাঁটাই করতে হবে। যদি ছাঁটাই না করেন, তাহলে এখানে সাধারণ মানুষ আপনাদেরকে ওইভাবে মূল্যায়িত করবে না। তাই আমি মনে করি দলকে পুনর্গঠন করতে হলে এখানে আপনার শেখ হাসিনার কোনো বিকল্প নেই। এবং বাংলাদেশ আওয়ামী লীগে যদি আমাকে জিজ্ঞাসা করেন বিকল্প নেতৃত্ব শেখ হাসিনার বিকল্প কি এখনো আছে, আমি বলবো যে সাবেক আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, ওনার বিকল্প বাংলাদেশ আওয়ামী লীগ এখনো গড়ে ওঠেনি। ওনাকে নেতৃত্ব দিতে হবে, ওনাকে ডিসিশন নিতে হবে এই দল আগামীতে কাদের হাতে পরিচালিত হবে, কারা এই দলটিকে নেতৃত্ব দিবে। এবং অতীতে বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে ত্যাগী, সৎ, যোগ্য, মেধাবী রাজনীতিবিদদেরকে নিয়ে এসেছে, যে দলের সৈয়দ আশরাফের মতো রাজনীতিবিদদের জন্ম হয়, যে দলে তোফায়েল আহমদের মতো রাজনীতিবিদদের জন্ম হয়েছে, এবং এই দলে আবারও সেই সৈয়দ আশরাফ এবং আবারও তোফায়েলের মতো রাজনীতিবিদদের আমরা দেখতে চাই। আমরা এখানে শেখ হাসিনার যোগ্য উত্তরসূরিকে দেখতে চাই, যার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ পরিশুদ্ধ রাজনৈতিক দল হিসেবে মাঠে ফিরবে। এখন এই জনবান্ধব রাজনীতি যদি আওয়ামী লীগ করতে পারে, এবং আওয়ামী লীগের উচিত জনগণের যে মৌলিক সমস্যাগুলো আছে, আওয়ামী লীগ যত কষ্টে থাকুক না কেন, আগে জনগণের
সমস্যাগুলোকে আওয়ামী লীগ অ্যাড্রেস করতে হবে, সাধারণ মানুষের কথাটা অ্যাড্রেস করতে হবে। দেখেন আওয়ামী লীগের সাথে এখনো সাধারণ মানুষ আছে, সাধারণ মানুষের ম্যাক্সিমাম সাধারণ মানুষের আস্থার জায়গা বাংলাদেশ আওয়ামী লীগ। বিগত সরকার যে ধরনের কর্মমুখী, যে ধরনের সাধারণ মানুষের জন্য যে ধরনের জনমুখী কর্মসূচিগুলো নিয়েছিল, এই সরকার কিন্তু সব বাতিল করেছে। তো সুতরাং সাধারণ মানুষ জানে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তাদের জন্য কি কি ধরনের সুযোগ সুবিধা তারা দিবে। এবং আমরা মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি আওয়ামী লীগ পরিশুদ্ধ হয়ে, পরিবর্তিত হয়ে, হ্যাঁ, নতুন যে রাজনৈতিক ধারা, যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য যে স্মার্ট রাজনীতি দরকার, স্মার্ট পলিটিক্স দরকার, সে রাজনীতিটুকু করবে। এবং এই স্মার্ট রাজনীতি করতে হলে আওয়ামী লীগের দরকার কি? স্মার্ট লিডারশিপ। এবং এই স্মার্ট লিডারশিপ আওয়ামী লীগ তৈরি করতে হলে আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে যে কাকে কাকে আওয়ামী লীগ এখন সিনে নিয়ে আসবে, কাদের মাধ্যমে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে, এবং জনগণের কাছে কোন ধরনের রাজনৈতিক নেতৃত্ব বর্তমানে গ্রহণযোগ্য হবে, সেই নেতৃত্বকে আওয়ামী লীগ সামনে নিতে হবে। যেহেতু আওয়ামী লীগ একটি বৃহৎ সংগঠন এবং সারা বাংলাদেশে আপনি যদি আওয়ামী লীগের এক থেকে মানে সিরিয়াল কাউন্ট করেন, আপনি আওয়ামী লীগের 20 জন পর্যন্ত নেতা পাবেন যারা মানে একেবারে যোগ্য। এক এক আসনে আপনি কমপক্ষে 20 জন করে রাজনৈতিক নেতা পাবেন যে সংসদ সদস্য হওয়ার যোগ্য, উপজেলা চেয়ারম্যান হওয়ার যোগ্য, হ্যাঁ, জেলা পরিষদ চেয়ারম্যান হওয়ার যোগ্য। এরকম অনেক রাজনৈতিক নেতা, মেধাবী রাজনৈতিক নেতা, জনপ্রিয় রাজনৈতিক নেতা আছে। এবং বাংলাদেশ আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে হলে এই জনগণের পালসের সাথে যারা সম্পর্কিত রাজনৈতিক নেতৃত্ব আছে তাদেরকে নিয়ে আওয়ামী লীগকে পুনর্গঠন করতে হবে। এবং তথাকথিত দীর্ঘদিন ক্ষমতায় আটকে থাকা যেসব লোকজনগুলো, যাদের বিরুদ্ধে দুর্নীতির তকমা আছে, যাদের পিছনে বিগত সময়ের অর্থ পাচারের অভিযোগ আছে, যাদের পিছনে স্বজনপ্রীতির অভিযোগ আছে, আত্মীয়করণের অভিযোগ রয়েছে, যারা বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড ব্যাহত করেছে, যারা তৃণমূল নেতাকর্মীদের অবমূল্যায়ন করেছে, যারা টাকার বিনিময়ে নমিনেশন বিক্রি করেছে, এইসব নেতাদেরকে আপনাদের এই মুহূর্তে আমি মনে করি যে দল থেকে, দলের সকল কর্মকাণ্ড থেকে তাদেরকে অব্যাহতি প্রদান করা উচিত। সেক্ষেত্রে দলকে যদি গতিশীল করতে হয়, কর্মকাণ্ডকে যদি গতিশীল করতে হয়, দলের কে ঢেলে সাজিয়ে একেবারে জনবান্ধব রাজনৈতিক এবং জনপ্রিয় রাজনৈতিক নেতৃত্বকে আওয়ামী লীগের সামনে ঠেলে দিতে হবে। এবং তাতে করে আওয়ামী লীগ একটি পরিশুদ্ধ দল হিসেবে আবারও জনগণের আস্থায় আওয়ামী লীগ ফিরতে পারবে। এবং আওয়ামী লীগ বাংলাদেশে যদি আওয়ামী লীগের প্রত্যাবর্তনটা যত বিলম্ব হবে, বাংলাদেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং জনগণ, সাধারণ জনগণ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। কারণ আওয়ামী লীগ যখন মাঠে ফিরবে, আওয়ামী লীগ যখন তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে, তখনই সরকার আরো চাপের সম্মুখীন হবে। এবং সরকার যখন, যে সরকারি ক্ষমতায় থাকুক, একটি শক্ত মানে বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ সবসময় ভালো ভূমিকা রেখেছে। এবং আমি মনে করি যে আওয়ামী লীগ যদি তাদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড এখন জনগণকে আস্থায় নিয়ে করতে পারে, যেগুলো জনবান্ধব কর্মসূচি, ব্যক্তিগত কর্মসূচির বাইরে ওঠে, সেক্ষেত্রে আওয়ামী লীগ আমার মনে হয় অচিরে একটি ভালো অবস্থান আবার বাংলার মাটিতে করতে পারবে। কারণ মানুষ বিগত 5 মাসে বা 6 মাসে যে রাজনৈতিক হানাহানি এবং বাংলাদেশের যে রাজনৈতিক পরিবেশ তারা পরিলক্ষিত করেছে, সেটা খুবই ভয়ানক, ভয়াবহ। এবং এটা অনেককে বলতে শুনবেন যে আমরা বিগত স্বাধীনতার 53 বছর এমন বাংলাদেশ দেখিনি, আমরা এমন ধরনের রাষ্ট্র ব্যবস্থা দেখিনি, এমন ধরনের ঘটনা, এমন ঘটনা এখন সামনে আসছে, এইগুলো আসলে কখনো ঘটেনি। তাহলে এই যে মানুষের ভিতরে যে একটা মানে আওয়ামী লীগকে ফিরে পাওয়ার যে, বলতে পারছে না ভাই আওয়ামী লীগ তোমরা ফিরে আসো, কারণ আওয়ামী লীগকে ফিরতে হবে এদেশের মানুষকে সাথে নিয়ে। আওয়ামী লীগকে ফিরতে হবে তার তৃণমূলের নেতাকর্মীকে আস্থায় নিয়ে। আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে হবে তার নেতাকর্মীর মাধ্যমে। আওয়ামী লীগকে কিন্তু কোনো বিদেশি শক্তি পুনর্বাসিত করবে যদি এই স্বপ্ন যেসব নেতারা দেখে থাকেন, আমি মনে করি যে তারা বোকার স্বর্গে বসবাস করছেন। রাজনীতিতে কোনো বিদেশি শক্তি এসে আপনাদেরকে আবার পুনরায় ক্ষমতায় বসায় দিয়ে যাবে, এই ধরনের চিন্তা ভাবনা আপনারা যারা করছেন তারা আসলে বোকার স্বর্গে আছেন। কারণ দেশের যে পরিবর্তিত পরিস্থিতিতে আমি মনে করি যে আপনাদের যারা তৃণমূলের নেতারাই হচ্ছে আপনাদের দলের প্রাণ, এবং এই তৃণমূলের নেতাদেরকে আপনারা যতক্ষণ আস্থায় না নিতে পারবেন ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে প্রত্যাবর্তনটা সহজ হবে বলে আমি মনে করি না। আচ্ছা, আমরা লাস্ট পর্যায়ে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ফেব্রুয়ারিতে আন্দোলনের ডাক দিয়েছে, মাঠে নামা ডাক দিয়েছে আওয়ামী লীগ, এখানে আসলে সবার করণীয় পরামর্শ যদি দেন সবাইকে একটা। এখানে আমিও দেখেছি অনলাইনে একটি কর্মসূচি এসেছে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুকে। এখন আওয়ামী লীগ
যারা পরিচালনা করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি অনেক স্মার্ট পলিটিশিয়ান, এবং আমি মনে করি যে তিনি হয়তো তার বিবেক বিবেচনা দিয়ে তিনি কর্মসূচিটি দিয়েছেন। এবং সেক্ষেত্রে এই কর্মসূচি বাস্তবায়ন হতে হলে তৃণমূলের পাশে আওয়ামী লীগের যারা স্থানীয় পর্যায়ে হোক, কেন্দ্রীয় নেতাদের হোক, তাদেরকে অ্যাক্টিভ হতে হবে। তারা যদি অ্যাক্টিভ না হন তাহলে এই নেতা কর্মীদেরকে আপনারা এই আন্দোলনগুলো সফল করতে পারবেন না। কারণ এখন তো আওয়ামী লীগের আপনারা যে লিফলেটটি দিয়েছেন, লিফলেটটি বিলি করতে হলে লিফলেটটি ছাপাতে হবে। এখন এটার ফাইন্যান্স কি তৃণমূল করবে, বা এটার ফাইন্যান্স কি এখন একটা সাধারণ ছেলে যে এখন নিজেই বাড়ি ঘরে থাকতে পারছে না তার দ্বারা করা সম্ভব? সেটা সম্ভব না। তো সুতরাং আওয়ামী লীগের, আমি তো বলেছি 1 থেকে 20 পর্যন্ত যোগ্য নেতা আছে এলাকা ভিত্তিক, ঠিক আছে, এবং দলের যারা বিগত সময়ে দলের দুর্দিনে যারা নেতৃত্ব দিয়েছেন সে মুখগুলোকে ফিরিয়ে আনতে হবে। তাদেরকেও দলের প্রতি রাগ গুসা এগুলোকে বাদ দিয়ে দলকে বাঁচাতে, দেশকে বাঁচাতে তাদেরকে আওয়ামী লীগে পুনরায় প্রত্যাবর্তন করতে হবে। আমি মনে করি আওয়ামী লীগের যেসব মানে রাজনৈতিক মুখ ছিল, যাদেরকে বাংলাদেশের মানুষ অন্যভাবে মূল্যায়ন করে, যারা দীর্ঘদিন আওয়ামী লীগ থেকে বিমুখ হয়ে আছেন কতিপয় নেতার কারণে, এই রাজনৈতিক নেত্রীগুলোকে, এই ব্যক্তিগুলোকে পুনরায় আওয়ামী লীগে পুনর্বাসিত করা উচিত, এবং দল থেকে এটা উদ্যোগ নেওয়া উচিত যাতে করে এই মানুষগুলো পুনরায় আওয়ামী রাজনীতিতে ফিরে আসে, কারণ তাদের হাতে আওয়ামী লীগ নিরাপদ। একটা জিনিস কি, সৈয়দ আশরাফ একটি তার উনি যখন যে আওয়ামী লীগের একটি কাউন্সিলে বক্তব্য দিয়েছিলেন, উনি যখন সাধারণ সম্পাদক যে কাউন্সিলে উনি ছেড়ে দেন, বা ওবায়দুল কাদের যে কাউন্সিল সাধারণ সম্পাদক হন, উনি একটি কথা বলেছিল যে আওয়ামী লীগ একটি অনুভূতির নাম। এবং তিনি আরো কয়েকটি মূল্যবান কথা বলেছিলেন, যা সৈয়দ আশরাফ তাকে দেখে বলেছিলেন যে আমাদের রক্ত খাঁটি, আমাদের রক্ত পরীক্ষিত। আওয়ামী লীগের এরকম খাঁটি পরীক্ষিত রক্তের রাজনৈতিক নেতা প্রয়োজন। ওবায়দুল কাদেরের মতো বাচাল রাজনৈতিক নেতৃত্ব আওয়ামী লীগের প্রয়োজন নেই। সৈয়দ আশরাফের মতো রাজনৈতিক নেতৃত্ব, দূরদৃষ্টি সম্পন্ন রাজনৈতিক নেতার এখন আওয়ামী লীগের দরকার। আওয়ামী লীগ আরেকটা সৈয়দ আশরাফ গড়ে তুলতে হবে, যার হাত ধরে জননেত্রী শেখ হাসিনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে একটি নতুন ধারার রাজনৈতিক দল হিসেবে তারা উপহার দিতে পারবে। আরেকটি কথা আজকে আমি এখানে বলতে চাই, যারা বিগত 15 বছর বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক দর্শনে বাংলাদেশ আওয়ামী লীগকে ব্যবহার করে নানা জায়গায় সুযোগ সুবিধা নিয়েছেন, এই সুযোগ সুবিধা প্রাপ্ত শ্রেণীকে আপনারা প্রত্যেকটি নেতাকর্মী সবাই কিন্তু চিনেন, ঠিক আছে? প্রত্যেকের কাছে কিন্তু তাদের সমস্ত বায়োডাটা পিসিপিআর আছে, কে কোথায় কার কি অবস্থান সবাই কিন্তু জানে। এই সুযোগ সন্ধানী নেতা যারা বিগত সময়ে আওয়ামী লীগের থেকে সুযোগ সুবিধা নিয়েছেন, তারা আবার এখন কেউ কেউ ভুল পাল্টাচ্ছেন নানাভাবে। তো যারা সত্যিকার অর্থে যদি আওয়ামী লীগ থেকে সুযোগ সুবিধা নিয়ে থাকেন, আমার মনে হয় যে দুর্দিনে দলের নেতাদের, তৃণমূলের নেতা কর্মীদের পাশে আপনাদের দাঁড়ানো উচিত। কারণ কি, তৃণমূল বাঁচলে দল বাঁচবে, দল বাঁচলে দেশও বাঁচবে। বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগের বিকল্প নেই, গণতন্ত্রকে বাঁচাতে হলে আওয়ামী লীগের বিকল্প নেই, মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে আওয়ামী লীগের বিকল্প নেই, ৭১কে বাঁচাতে হলে আওয়ামী লীগের বিকল্প নেই। তাই প্রত্যেকটি ক্ষেত্রে আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মীকে অতীতের যত ধরনের মতভেদ আছে, বিভেদ আছে, রাজনৈতিক হীনমন্যতা আছে, নিজেদের মধ্যে কাদা চুরোচুরি বাদ দিয়ে একমাত্র দলের জন্য, দেশের জন্য, দেশের সাধারণ মানুষের জন্য এক এবং ঐক্যবদ্ধ আপনারা সবাই ঝাঁপিয়ে পড়ুন, তবেই সম্ভব। এবং আওয়ামী লীগই পারে, অতীতেও পেরেছে, আগামীতেও পারবে। একমাত্র আওয়ামী লীগের দ্বারাই সম্ভব একটি রাজনৈতিক সরকার গঠনের মাধ্যমে, গণতান্ত্রিক সরকার গঠনের মাধ্যমে পুনরায় বাংলাদেশের সঠিক ধারায় ফিরিয়ে আনতে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি তো যা বলার বলেই দিয়েছেন। তো আজকের মতো লাইভটি শেষ করে দিচ্ছি এখানে। জি, ধন্যবাদ, শুভরাত্রি। যাদের কাছে লাইভটা অনেক গুরুত্বপূর্ণ মনে হয়, বা যারা এই ত্যাগী কর্মী হিসেবে কাজ করছেন, জীবন দিয়ে দেশটাকে ভালোবাসেন, দলটাকে ভালোবাসেন, তারা দয়া করে এই চ্যানেলটি, যে আজকের লাইভটি সবার কাছে পৌঁছে দিবেন, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।